সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে রমজান মাসের শুভেচ্ছা। নিশ্চয়ই সবাই ভালো আছো এবং বাসায় স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং বসে বসে নিশ্চয়ই তোমরা পড়ালেখা ভালোভাবে করছো। তো আজকে আমরা যে ইতিপূর্বে দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের সমাস প্রথম ক্লাস নিয়েছি, সেই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় ক্লাস। আমরা সমাসের প্রকার পর্যন্ত মোটামুটিভাবে গত ক্লাস শেষ করেছি। আজকে সেই প্রকারগুলো আর একটু ভালোভাবে, আর একটু গভীরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে খুব কমন জিনিসগুলো যেগুলো ভুল করি সেগুলো কিভাবে আয়ত্ত করতে পারবো সে বিষয়ে আজকে আলোচনা। তো কথা না বাড়িয়ে ক্লাস শুরু করে যাক। আমরা গত ক্লাসে আমরা সমাসের প্রকারগুলো বলেছি, যে সমাসের বেশ কয়েকটি প্রকার বলেছি। কয়টি বলছি? ঠিক বলছি, 4, 5, 6। তো আমরা প্রধানত বলছিলাম, অপ্রধানত বলছি। তো এখন আমরা সাধারণত যে 6 প্রকার বলেছি সেই 6 প্রকার তোমরা বোর্ডে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। যে এখানে দেখা যাচ্ছে যে 6 প্রকারের মধ্যে আমি একটু আলাদাভাবে প্রকারগুলো আজকে লিখেছি তোমাদের সুবিধার জন্য, তোমাদের মনে রাখার জন্য। তো তোমরা খেয়াল করছো প্রথমে আসলে অব্যয়ীভাব সমাস 1 নম্বরে রয়েছে। আজকে এই প্রকারগুলো করেছি যে অর্থের ভিত্তিতে সমাসের প্রকার, এই জন্য একটু ভিন্নভাবে প্রকারগুলো তোমরা দেখতে পাচ্ছ। অর্থের ভিত্তিতে যে সমাসের কোন পদের প্রাধান্য বেশি পাচ্ছে সেই ভিত্তিতে। দেখো যে অব্যয়ীভাব সমাস, এটা পূর্বপদ অর্থে প্রাধান্য পাবে, অথবা আমরা এইভাবে মনে রাখতে পারি যে অব্যয়টারে অর্থে প্রাধান্য পাবে। অব্যয়ীভাব সমাসে আমরা বিভিন্ন অব্যয় এর মাধ্যমে সমাস গঠন করব এবং সেই দু একটি উদাহরণ এখানে আমি দিয়েছি। যে যেমন কুলের সমীপে দেওয়া হয়েছে, কি হয়? কুলের সমীপে উপকূল, ঠিক। তারপরে শহরের সদৃশ উপশহর। তাহলে এখানে কুলের সমীপে উপকূল, এখানে এই যে উপ, এই উপ এই অব্যয়টার প্রাধান্য পেয়েছে। অর্থাৎ পূর্বপদ, আমি যে বলছিলাম যে এই সমাসবদ্ধ বা সমাসে আমরা পূর্বপদ এবং পরপদ নির্ণয় করব খুব সহজ। তো এখানে দেখা যাচ্ছে পূর্বপদ উপ রয়েছে, তো উপ একটা অব্যয়। তো এই উপ এখানে এর অর্থে প্রাধান্য পেয়েছে, মানে কুলের সমীপে, কুলের সমীপে তার কাছে হচ্ছে কি উপকূল। এইখানে উপ প্রাধান্য পেয়েছে। শহরের সদৃশ, শহরের মতো কিন্তু শহরের চেয়ে বড় নয়, ওইটা হলো উপশহর, ছোট, শহরের ছোট। তাহলে এখানে উপ, এখানে একটি উপ পেলাম, এখানে একটি উপ পেলাম। এই উপ অব্যয়গুলো এখানে প্রাধান্য পেয়েছে, অথবা পূর্বপদের অর্থ প্রাধান্য পেয়েছে। এরপর নেক্সট আসি আমরা যে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের দ্বন্দ্ব কথাটার অর্থ মনে হচ্ছে যে কি সংঘাত, বিরোধ, ঝগড়া, এরকম মনে হয় না? তাই ঠিক আছে, দ্বন্দ্ব, বিরোধ, সংঘাত ঠিক আছে, কিন্তু দ্বন্দ্ব সমাসের আরেক অর্থ মিলন, তাই না? যেমন মা ও বাবা, এই দুই পদের মিলনে কিন্তু মা বাবা হয়েছে। এখানে যদি মাকে বাদ দিই তাহলে কি হয়? মাকে বাদ দিলে শুধু বাবা, তাহলে মা বাবা অর্থ আসছে না। তাহলে এই অর্থটা সমভাবে আসবে কোথায়? দ্বন্দ্ব সমাসে, অর্থাৎ দুটি পদের অর্থে এখানে প্রাধান্য পাবে মা ও বাবা। এই জন্য মা বাবা, পিতা ও মাতা, কত ক্লাসে বলছে পিতা মাতা, ছাত্র ও ছাত্রী, ছাত্র ছাত্রী, ভাই ও বোন, ভাই বোন, দেশ ও বিদেশ, দেশ বিদেশ, কালি ও কলম,
খালি হরফ, এরকম অনেক উদাহরণ রয়েছে এবং এগুলো আমরা আমাদের ব্যাকরণ বইয়ে রেখেছি প্রায় 11 প্রকারের, ওখানে দ্বন্দ্ব সমাস নির্ণয় করা হয়েছে। তো আমরা এরকম অনেক দ্বন্দ্ব সমাস আমরা আগামী মানে ক্লাসের ধারাবাহিকতায় ওগুলোতে আলোচনায় যাব। এরপরে আসছি আমরা তৎপুরুষ সমাস। এখানে খেয়াল করে দেখো যে আমি তৎপুরুষ সমাসে তৎপুরুষ, কর্মধারয় এবং দ্বিগু তিনটাকে আমি একটা ব্র্যাকেটে রেখেছি। কেন রেখেছি? বন্ধনীর মধ্যে তিনটা রেখেছি, অর্থাৎ তিনটাই দেখো যে পরপদের অর্থে প্রাধান্য পাবে। আমরা এটা একটা ছন্দের একটা গানের মতো একটা বাকি আমরা মনে একটা টেকনিক অবলম্বন করতে পারি, যে এখানে আমরা করতে পারি যে দ্বিতকে গাই গান, দ্বিতকে, এই যে আমরা এইভাবে বলতে পারি যে দ্বিতকে গাই গান, দ্বিতকে গাই গান। অথবা অন্যভাবে বলা যায় কি আমার দেখছি যে দ্বিতকে পরপদে গাই গান, এটাও দিতে পারি, দ্বিতকে পরপদে দ্বিতকে পরপদে গাই গান, দ্বিতকে পরপদে গাই গান, অর্থাৎ দ্বি মানে হচ্ছে দ্বিগু সমাস, তো মানে হচ্ছে তৎপুরুষ সমাস, আর এই যে আমরা কে আছে অর্থাৎ যেতে ক আছে ওটা হচ্ছে কর্মধারয় সমাস, অর্থাৎ পরপদে বলছি দ্বিতকে পরপদে গায় গান, পরপদে অর্থাৎ এই তিনটি সমাসের অর্থ সবসময় পরপদের অর্থ এখানে প্রাধান্য পাবে। ঠিক আছে, আর এরপরে তাহলে থাকলো কি আরেকটি সমাস আছে, এটা হলো বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসে আমরা দেখছি যে বহুব্রীহি সমাসে এটা ভিন্ন অর্থ প্রধান পাবে, এখানে প্রধান এগুলো হচ্ছে যে অবয়ব সমাস, পূর্বপদ অব্যয়ের অর্থ প্রধান, তারপরে দ্বন্দ্ব উভয় পদের অর্থ প্রধান, তারপরে দ্বিগু কর্মধারয় তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রধান। কিন্তু বহুব্রীহি এমন একটা সমাস, এই সমাসে না পূর্বপদের অর্থ প্রধান নাকি পরপদের অর্থ প্রাধান্য পায়, এখানে বরং ভিন্ন একটি অর্থ প্রাধান্য পায়। আসলে সত্যি কথা বলতে কি, বহুব্রীহি সমাসের উদাহরণ নিজে বহুব্রীহি কিভাবে হলো, যেমন আমি লিখেছি যে বহুব্রীহি, বহু মানে অনেক, ব্রীহি মানে ধান আছে যার, বহুব্রীহি আছে যার, অর্থাৎ বহু ধান, অনেক ধান আছে যার, এখন অনেক ধান আছে, অনেক ধান পড়ে থাকলে তো আর অনেক ধানের মালিক করা যায়। তাহলে এখানে অর্থটা ভিন্ন, বরং এটা কি গ্রামীণ মানুষের একটা কথা বলা হচ্ছে, কৃষকের কথা বলা হচ্ছে, যে কৃষক ধনী তাকে বলা হচ্ছে বহুব্রীহি। তাহলে এখানে না আসলো বহু, না আসলো ধান, আসলো একটা ব্যক্তি, একটা কৃষক আসলো, একটা ধনী মানুষ আসলো, অর্থটা ভিন্ন হয়ে গেল। এরকম অনেক উদাহরণ আছে, যেমন আমরা বলি যে 10 আনন যার, ঠিক আছে, 10 আনন, 10 আনন, আনন মানে হচ্ছে কি মুখ, 10 আনন যার, অর্থাৎ 10টা মুখ যার, নাকি মানে 10 মুখা, এরকম কেউ আছে নাই, আসলে এরকম কেউ। তো এরকম আমাদের এই বহুব্রীহি, এটা আমরা কি আমাদের সনাতন ধর্মের আমরা রাবণের কথা জানি, 10 আনন, সে 10 আনন, অর্থাৎ এখানে রাবণকে বোঝানো হয়েছে, মানুষের আমাদের 10 মুখ কারো নাই। তাহলে এখানে না 10 মুখ বোঝাচ্ছে, এখানে বোঝাচ্ছে সম্পূর্ণ একটা আলাদা একটা সনাতন ধর্মের যে তার একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, তাদের ধর্মীয় যে রাবণকে না, এখানে 10 নাই মুখও নাই, চলে আসে রাবণ, তাহলে ভিন্ন আসে। হ্যাঁ, আমরা নেক্সটে আরেকটু আলোচনা সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমরা তোমাদের বোর্ড বইয়ে যে সিকোয়েন্সটা আছে ওই সিকোয়েন্সটা ঠিক রেখে সমাজটা এগিয়ে নিয়ে যাবো, যে সমাজের প্রথমে তোমাদের যখন দ্বন্দ্ব সমাজ আছে, কর্মধারয় আছে, ওইভাবে ধারাবাহিকভাবে আমরা সমাজগুলো সবগুলো প্রকারে শেষ করবো। আজকে আমরা দ্বন্দ্ব সমাজটা একটু আলোচনা করে দেখা যায় কতগুলো সমাজ আলোচনা করা যায়।
প্রথমে আমরা দ্বন্দ্ব সমাস করব। দ্বন্দ্ব সমাস আমরা জানি যে দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ এখানে প্রাধান্য পাবে। এখানে না পূর্ব পদের অর্থ প্রাধান্য পাচ্ছে আলাদা করে, না পর পদের অর্থ আলাদা করে প্রাধান্য পাচ্ছে, এখানে বরং উভয় পদে অর্থ প্রাধান্য পাচ্ছে। তো এই দ্বন্দ্ব সমাসটা সমাসের মধ্যে সবচেয়ে সহজ একটি সমাস, আমরা সেটি সহজ দিয়েই শুরু করছি সমাজটা তাহলে আমাদের জন্য দ্বন্দ্ব সমাস, তাই না? ওই দ্বন্দ্ব সমাস আমি আগেই বলেছি যে দ্বন্দ্ব সমাস এটা দেশ বাক্যের পূর্বপদ এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে। তো দ্বন্দ্ব সমাসে আমরা মানে এটা মনে রাখার কয়েকটি উপায় অবলম্বন করতে পারি যে কিভাবে আমরা বুঝবো দ্বন্দ্ব সমাস ওটা নাকি ওটা সমাস নয়। কারণ অনেক শব্দ রয়েছে যে শব্দগুলো দেখা গেল যে দ্বন্দ্ব সমাসের মতো মনে হয় কিন্তু আসলে সেটা আদৌ দ্বন্দ্ব সমাস নয়। তাহলে কিভাবে বুঝবো যে এটা দ্বন্দ্ব সমাস হবে বা হবে না? দ্বন্দ্ব সমাসের একটা প্রধান বৈশিষ্ট্য আমরা এটা মনে রাখবো যে এখানে উভয় পদের অর্থ প্রাধান্য পাবে, এটা একটা। আর একটা হলো যে আমরা খেয়াল করছি ওই যে বলছিলাম গত ক্লাসে হাইফেন থাকবে কোথায় সমাস করবে, অর্থাৎ সমাসবদ্ধ পদে হাইফেন আছে, হাইফেন ঠিক আছে। আর একটা বৈশিষ্ট্য হলো যে এটার ব্যাস বাক্যটা সংযোজক যে তিনটি যৌগের কথা বলছি এবং ও আর এই সংযোজক অব্যয় ব্যাস বাক্য ব্যাস বাক্য। উদাহরণ দেখা যাচ্ছে যে এখানে আমি লিখছি কি মা ও বাবা মিলে হচ্ছে মা বাবা। এখন মা ও বাবা এটা মিলনার্থক, তাই না? আমাদের দেখা যাচ্ছে সমাসের যে আমাদের দ্বন্দ্ব সমাসের যে 11টি আমাদের প্রকার দেখা যাচ্ছে, 11টি প্রকার রয়েছে 11টি। তো এই 11টি প্রকারের সবগুলোই সহজ, অবশ্য কঠিন কিছু নেই। যে দ্বন্দ্ব সমাস এখানে বাবা ও মা এটা উভয় পদের অর্থ প্রাধান্য পেয়েছে এবং একটি মিলন ঘটেছে, যার কারণে এটাকে মিলনার্থক বলছি। তারপরে আমরা আবার এরপরে আই ও ব্যয় আছে, তাই না? বিপরীতার্থক রয়েছে আই ও ব্যয়, এটা উদাহরণ আমরা ব্যবহার করতে পারি। আই ও ব্যয় মিলে কি হয়? আই ব্যয়, তাই না? আই ব্যয়। তারপরে কি আছে? দাও কুমড়া, দাও কুমড়া মিলে কিসে? দা কুমড়া। অনেকের মধ্যে দা কুমড়া সম্পর্ক থাকে, এই সম্পর্কটা অবশ্য আমরা রাখবো না, সম্পর্কটা ভালো হবে। তারপরে স্বর্গ ও নরক আছে, স্বর্গ নরক কি হয়েছে? স্বর্গ নরক। আমরা দ্বন্দ্ব সমাসটা খুব যেহেতু সহজ, এখানে অনেকগুলো রয়েছে, সংখ্যাবাচক রয়েছে 7 ও 5, 7, 5। তারপরে আরো রয়েছে সর্বনাম বাচক, যা ও তা, যা তা, যে ও সে, যে সে, এরকম অনেক রয়েছে। দ্বন্দ্ব সমাসের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা যেগুলো আসে, বিশেষ অলুক দ্বন্দ্ব। দ্বন্দ্ব হলো অলুক দ্বন্দ্ব, এটাকে বেশি গুরুত্ব দিতে হবে। অলুক দ্বন্দ্বটা থেকে আমাদের পরীক্ষায় আসে, তাই না?
অলুতন্ত্র কি? যে দ্বন্দ্ব সমাসে বেশ বাক্যের পদের যে বিভক্তিগুলো রয়েছে এগুলো লোপ না পেয়ে যে সমাস হয় তাকে অনুতন্ত্র সমাস বলে। যেমন আমরা উদাহরণ ব্যবহার করতে পারি, হাতে ও কলম বলি না, তো কি হাতে কলম, এটা বেশ বাক্য। হাতে কলম, হাতে মানে হাতে কলমে এটা একটা বেশ বাক্য হয়ে গেল, এক কথাটা একটা বেশ বাক্য। হ্যাঁ, এটা আবার যদি আমরা এটা বেশ বাক্য খুঁজি, বেশ বাক্য খুঁজলেও এটাই পাবো হাতে কলমে। আবার যদি এটা আমরা সমাসবদ্ধ পদ খুঁজি তাহলে ওই হাতে কলমে। অর্থাৎ এখানে যে বিভক্তি রয়েছে, এই বিভক্তি আছে হাতে, এখানে একটা ই আছে কলম, এখানে একটা ই আছে, এই বিভক্তিগুলো লোপ না পেয়ে যে সমাস হয় সেটাই হলো অলুদ্বন্দ্ব সমাস। কারণ অলুদ্বন্দ্ব সমাস আবার বহুপদী আছে, বহুপদ। সাহেব, বিবি, গোলাম, সাহেব, বিবি, গোলাম, যা আছে তাই সাহেব, বিবি, গোলাম। আবার আছে হাত, পা, চোখ, কান, এটা অনেকগুলো পদ রয়েছে, এই জন্য এটাকে বহুপদী অলুদ্বন্দ্ব সমাস বলা হয়। তা আমরা দ্বন্দ্ব সমাসটা ক্লিয়ার বুঝতে পারছি। তো এইভাবে আমরা প্রতিটি সমাসের আলোচনা করে সমাসের যাবতীয় সমস্যা সমাধান করব। এখন আমরা এরপরে আরো ধারাবাহিকভাবে যে সমাস রয়েছে আমাদের কর্মধারয়ের সমাস, কর্মধারয়ের সমাসটাও আমরা একটু আলোচনা করে দেখতে পারি। কর্মধারয়ের সমাস তোমাদের বইয়ের মধ্যে দ্বিতীয় প্রকারের যে সমাসটা রয়েছে সেটা হচ্ছে কর্মধারয় সমাস। মানে কর্মধারয় সমাস আমি বলছিলাম যে এটাতে অনেক কিন্তু মজার একটা সমাস অবশ্য কর্মধারয় সমাসটা। এই সমাসের গুলো আমরা অনেক উদাহরণগুলো অনেক ব্যবহার করে থাকি। কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস এটা হলো একটি আমাদের ব্যাকরণ বই অনুযায়ী যে বিশেষণ এবং বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের যে সমাস তাকে আমরা বলছি এই কর্মধারয় সমাস। আবার বলছি যে সমাস বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন মানে বিশেষণ জাতীয় পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন বা বিশেষ্য জাতীয় পদের যে মিলন বা উভয় মিলে যে বেশ বাক্যে যে সমাস হয় সেটাই মূলত কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস এটা বেশিরভাগ তুলনা বোঝায়। আমি গত ক্লাসে বলছি তুলনা করা বোঝায়। যেমন আমরা বলবো এই যে উদাহরণ রয়েছে নীল যে পদ্ম, নীল পদ্ম লিখে ফেলি, নীল যে পদ্ম, লিখি নীল যে পদ্ম, নীল পদ্ম। নীল পদ্ম, নীল যে পদ্ম। এখানে আমি বলছিলাম যে নীল কি একটা রং, রং আমরা জানি যে এডজেক্টিভ বা বিশেষণ, আমরা বিশেষণে জানি দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি থাকে। তো এখানে একটা গুণ বোঝাচ্ছে, তাই না? নীল একটা রং, একটা গুণ বোঝাচ্ছে। তো এই গুণটা লিখিতে হবে তাহলে বিশেষণ, তাহলে বিশেষণ এখানে রয়েছে, বিশেষণ।
বিশেষণ যৌগিক দুটি। বিশেষণ একটা পদ আছে, বিশেষণের সাথে পদ একটি নাম বা নাম পদ, তাহলে বিশেষণের সাথে বিশেষ একটা পদ আছে বিশেষ। তাহলে সংজ্ঞাটা এখন চলে আসবো যে বিশেষণ বা বিশেষণ জাতীয় পদের সাথে যে বিশেষ্য বা বিশেষ্য জাতীয় পদের যে সমাস হয় তাকে বলছি আমরা কর্মধারয় সমাস। সমাস অনেক উদাহরণ রয়েছে, আমরা আছে যে মহান যে নবী, মহানবী, অনেক উদাহরণ রয়েছে। মহান যে নবী, নবী এখন দীর্ঘিকার নাই, রস্বইকার মহানবী। আগে আমরা দীর্ঘিকারে লিখছি, এখন কিন্তু বাংলা একাডেমি প্রমিত আমাদের আধুনিক বাংলা একাডেমি অভিধান বদলে রস্বইকার, এই জন্য রস্বইকার লিখছি মহান যে নবী, মহানবী। কর্মধারয় সমাসে আমাদের মনে রাখার উপায় হলো যে আমাদের বেশ বাক্যে এই যে মধ্যে বা মাঝখানে যে থাকে, তাহলে কর্মধারয় সমাস এখানে যে থাকতে পারে মধ্যে বা মাঝখানে। আর কি থাকতে পারে? আরো থাকতে পারে যিনি, যেমন যিনি জজ, তিনি সে কি হলো জজ সাহেব, হ্যাঁ, নাকি জজ আলাদা সাহেব আলাদা, এটা কি কোনো হয় না? যিনি জজ তিনি সে, তাকে বলা হচ্ছে কি জজ সাহেব। তাহলে এখানে আরেকটি যিনি জজ, যিনি জজ তিনি সাহেব, মানে কি হলো জজ সাহেব, জজ সাহেব। তাহলে এটা আরেকটা উদাহরণ যিনি তিনি থাকতে পারে, যিনি তিনি, ডাইরেক্টর। তারপরে যে সে যা তাই থাকতে পারে, যে সে, তাহলে যা তা, এরকম অনেক উদাহরণ থাকে। আর এখানে বলছিলাম যে তুলনা করা হচ্ছে, যেমন এখানে বলছি কাজল কালো, একটা উদাহরণ রয়েছে আমাদের কাজল কালো। এটা আমরা খুব ইন্টারেস্টিং মজার একটা উদাহরণ ব্যবহার করি, কাজল কালো, চোখ তোমার, কাজল কালো, এটা একটা উদাহরণ রয়েছে কাজল কালো, এটা দুইটা মিলে একটাই শব্দ আর কি। তো এখানে এটা যদি বেশ বাক্য করি তাহলে বেশ বাক্যটা হবে কাজলের নেই কাজল, কাজলের নেই কাজল, কাজলের নেই কাজল, কাজলের নেই কাজল, এই শব্দটা একটাই হবে। তো তাহলে আমরা কর্মধারয় সমাসে আরো এখানে যে কয়েকটি প্রকারে ভাগ করা হয়েছে, আমরা এখানে উপমান পাবো সামনে, উপমান কর্মধারয় পাবো, উপমিত পাবো, তারপর রূপক কর্মধারয় সমাস পাবো। এগুলো আমরা সামনে ক্লাসে সুন্দর করে এক এক করে আলোচনা করে দেখিয়ে দেব যে এই সমাসটা কত সহজে আয়ত্ত করা যায়। আরো অনেকগুলো তোমাদের বইয়ের প্রকার রয়েছে, আমি ধারাবাহিকভাবে সেগুলো নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, আপাতত এগুলো তোমরা ভালোভাবে সুন্দর করে আয়ত্ত করো, এবং বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের সমস্যার সমাধান করে দিব। আর ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ সবাইকে।